সাস্টেনেবল ফ্যাশন যেটা হচ্ছে আমরা সাস্টেনেবিলিটি অনেক বড় একটা জিনিস। তো যেটা আমি বলবো এখানে ফ্যাশন নিয়ে বলবো। ফ্যাশনটা পুরোপুরি হচ্ছে যে জামা কাপড়গুলো আমরা বানাচ্ছি, যেগুলোর মেটেরিয়ালগুলো যেগুলো ইউজ করছি, সেগুলো কতখানি আমাদের এনভায়রনমেন্টকে ইম্প্যাক্ট। আমরা সবাই কিন্তু আগে বা এখনও অনেক বাড়িতেই যারা বয়স্ক লোকেরা আছে ওরা কিন্তু দেখবেন রিইউজ করে, রিসাইকেল করে, ওরা কিন্তু না জেনেই করে। মানে অ্যাজ এ কেরিয়ার যদি কেউ পারসিউ করতে চায় তো এখানে অনেক রকমের অপশান আছে। টেইলারিং আছে, প্যাটার্ন মাস্টার আছে, কনস্ট্রাকশন আছে, ইলাস্ট্রেটার আছে, ডিজিটাল ইলাস্ট্রেটার আছে, তারপরে এমব্রয়ডারার আছে, তারপরে আপনার ন্যাচারাল ডাই একটা আলাদাই পার্ট, টেক্সটাইল আছে, টেক্সটাইলে তো হিউজ পার্ট। এই রাস্তাটাই ছিল না, এখন প্রচুর অপরচুনিটি। স্টার্ট আপ অফ ইন্ডিয়া যেটা আমাদের মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আছে, ওখান থেকে প্রচুর অপরচুনিটিস আছে। মানে প্রথমেই সাস্টেনেবল ফ্যাশনে আসেনি আমার থট প্রসেস। আমি প্রথমে যখন কলকাতা আসি, আই বিলং ফ্রম মালদা। এবার তখন আমার কাছে আমার বেবি 6 মাস, তো 6 মান্থ বেবি সঙ্গে। এবার বাট আমি ডিসাইডেড যে হ্যাঁ আমি করব, আমার পার্টনার দরকার, কারণ আমি এতদিনে বুঝে গেছি যদি আমি বড় কিছু করতে চাইনি পার্টনার, আমি একা করতে পারবো না। এআই চলে এসেছে, সব কিছুই এসে গেছে, বাট কোথাও যেন মানে ক্রিয়েটিভিটি কিন্তু হ্যাম্পার হয়নি। আমার মনে হয় না আমরা হ্যাম্পার্ড এখনো। আর আমাদের একটা ইয়ারলি ফ্যাশন শো হয় ডিজাইন কার্নিভাল বলে, তো সেটাও একটা আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজিও বলতে পারে। সাস্টেনেবল ফ্যাশনটা কি আছে? সাস্টেনেবল ফ্যাশন যেটা হচ্ছে আমরা সাস্টেনেবিলিটি অনেক বড় একটা জিনিস। তো যেটা আমি বলবো এখানে ফ্যাশন নিয়ে বলবো। ফ্যাশনটা পুরোপুরি হচ্ছে যে জামা কাপড়গুলো আমরা বানাচ্ছি, যেগুলোর মেটেরিয়ালগুলো যেগুলো ইউজ করছি, সেগুলো কতখানি আমাদের এনভায়রনমেন্টকে ইম্প্যাক্ট ফেলছে বা কোনো ক্ষতি করছে না। তো যখন ক্ষতি কম করছে বা করছে না, আমরা বলতাম আগে কম করছে, বাট এখন আমরা চিন্তা করছি ক্ষতিই যেন না করে। কারণ আমরা এতভাবে রিসোর্স নষ্ট করি যে আলটিমেটলি ওগুলো আমরা ওয়েস্টেজে পরিণত করি। মানে আমরা একটা ওকেশনের জন্য আমরা এত পারচেস করি যেটা হয়তো আমাদের দরকার নেই। আলটিমেটলি সেই জামাটা হয়তো আমরা ফেলে দিচ্ছি, আমরা হয়তো কাউকে দিয়ে দিতে পারি বা দিয়ে দিলেও সেও হয়তো ফেলে দেয় যদি তার কোয়ালিটি ভালো না থাকে। তো কোয়ালিটিটা খুবই ইম্পর্ট্যান্ট, কি কাপড় পরছি অ্যান্ড ওর প্রসেসটা, জামাটা বানানো হচ্ছে কিভাবে, অবশ্যই তার সাপ্লাই চেনটা কিভাবে, আদৌ সেটা সাস্টেনেবল কি না। আজকে যদি আমি ভাবছি আমি সাস্টেনেবল জামা পরবো, মানে জামাটা ন্যাচারাল ডায়ে তৈরি হচ্ছে, জামাটা এমন মেটেরিয়ালস দেওয়া হয়েছে যেটা পুরোপুরি বায়োডিগ্রেডেবল, মানে ফ্যাব্রিক, আর যেটার আর্টিশিয়ানসরা কাজ করেছে, অনেক আর্টওয়ার্ক আছে, আমি জামাটা বানিয়ে মানে ভাবছি যে এই জামাটা আমি পরবো, বাট এই জামাটা আমি আনাচ্ছি বিদেশ থেকে ইনস্টেড অফ বাইং আমার নিজের জায়গা থেকে। তো যদি আমি এটা বাইরে থেকে আনাচ্ছি তো দিস ইজ নট সাস্টেনেবল, কারণ এটা আনতে গিয়ে আমি যে কার্বন পোড়াচ্ছি, যেটা আমি ট্রান্সপোর্টে খরচা করছি, মানে আর এদিক দিয়ে দেখতে গেলে পুরোপুরি আমার যে লোকালিটির আর্টিশিয়ানসরা আছে বা আমার যে লোকালিটিতে যে ফ্যাব্রিক সোর্সিংয়ের জায়গা আছে বা ভেন্ডাররা আছে, তারা মার খেয়ে যাচ্ছে। তো এটা একটা মাইন্ডসেটও হতে পারে বা এটা একটা থট প্রসেসও হতে পারে যে সার্কুলার ওয়েতে আমি কিভাবে সাস্টেনেবিলিটাকে নিয়ে আসব। কারণ আমি যদি এখন বলি আমি কটন পরবো না, কেননা আমরা সবাই জানি কটন বা সিল্ক কিন্তু সাস্টেনেবল নয়, যদিও এই দুটোই কিন্তু ন্যাচারাল মানে ফাইবার, যেটা পুরোপুরি নেচার থেকে আমরা নিচ্ছি, তারপরেও এগুলোকে আমরা বলছি সাস্টেনেবল নয়, কেননা এর প্রসেসটা সাস্টেনেবল নয়। কটন যেভাবে তৈরি হচ্ছে তার পেছনে এত জল মানে লাগে, যেটা মানে আমরা ইমাজিনও করতে পারি না একজন সাধারণ মানুষ, যতক্ষণ না এটা নিয়ে আমরা মানে জানছি যে কিভাবে তৈরি হচ্ছে। বা সিল্ক যেভাবে তৈরি হচ্ছে, মানে আমরা আজকাল বলতে পারি যে পিস সিল্ক এসেছে, অহিংসা সিল্ক এসেছে, বা কোনো রকমের হার্মফুল করা হচ্ছে না, যেটা আমরা বলি কুকুন থেকে সিল্ক আসে। তো কুকুন প্রসেসটাই এতটাই পেইনফুল যে যখন ওটা সিল্ক তৈরি করতে হয় আমাদের ওটাকে গরম জলে ফেলতে হয়, আর ভেতরে যে কুকুন মানে জীবন্ত অবস্থায় থাকে।
আর আমরা তখন মানে যখন সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলছিলাম, মানে যখন শুরু হয় সাস্টেনেবিলিটি ব্যাপারটা, যখন ডেভেলপমেন্টটা মুভমেন্টটা আমরা শুরু করি, তখন আমরা বলতাম যে মানে মানুষ যখন চিন্তা করতে শুরু করেছে যে সাস্টেনেবল হতে গেলে তাহলে আমাকে সিল্কের অহিংসা পার্টটা দেখতে হবে, তাহলে আমি কুকুনটা যদি না মরে তারপরে আমি যদি সিল্ক প্রডিউস করি। বাট এখন রিসেন্টলি দেখা গেল সেটাও অ্যাকচুয়ালি প্রসেসই নয়, কারণ আমি যখন কুকুনটাকে প্রিম্যাচিওর বার করে নিচ্ছি ওর ভেতর থেকে, সে আলটিমেটলি মারাই যাচ্ছে, কারণ তার পক্ষে সেই এনভায়রনমেন্টই নেই যে সে বেঁচে থাকবে। তো প্রিম্যাচিওরের ব্যাপারটা, তো এই ব্যাপারগুলো পুরোপুরি আমরা বলতে পারি মিথ। তো সুতরাং সাস্টেনেবল আমরা ফ্যাব্রিকে হতে পারবো কতখানি আমি জানি না এখনও, কিন্তু আমরা আমাদের হ্যাবিটে বা ওয়েতে আমরা হতে পারি, আমাদের সাপ্লাই চেনের মাধ্যমে আমরা হতে পারি, আমরা কিছু কিছু জিনিস অ্যাডপ্ট করতে পারি যেটার ভেতর দিয়ে আমরা সাস্টেনেবল হতে পারি। লাইক আমরা যদি আমি এখন কটন বাই কম করি, তাহলে আমি যারা কটন প্রডিউস করছে আমি ওদেরকে প্রমোট কম করব যে ওরা বেশি করে প্রডিউস করুক। তাহলে আমরা এখন ফ্যাব্রিক কি করতে পারি, আপসাইকেল করতে পারি। প্রচুর ওয়েস্টেজ চারিদিকে আমাদের কাছে, এখন আমাদের ওয়েস্টেজ হচ্ছে আমাদের মেন রিসোর্স। মানে প্রচুর কোম্পানি আছে, প্রচুর অর্গানাইজেশন আছে বা প্রচুর এনজিও আছে, এবং গভর্নমেন্টও অনেক ইনিশিয়েটিভ নিচ্ছে যাতে ওয়েস্টেজ থেকে অনেক কিছু করা যায়, আবার করে রিসাইকেল করা যায় বা আপসাইকেল করা যায়। ওয়ান অফ দ্য পার্ট প্লাস্টিককে আপনি এখন জীবন থেকে বার করতে পারবেন না, ইম্পসিবল। কোথায় ফেলবেন? ফেলে দিলে কোথায় যাবে? ল্যান্ডফিলে যাবে, যেখানে গিয়ে পলিউশন করবে, এগুলো যাবে কোথায়? তো আপনি ফেলতেই পারবেন না, কোনো অপশন নেই, আপনাকে রিসাইকেল বা আপসাইকেলই করতে হবে। তো দিস ইজ হোয়াট সাস্টেনেবিলিটি। তো ফ্যাশনও এভাবেই সাস্টেনেবল হচ্ছে, এবং আমার মনে হয় এখানেই আমাদেরকে সাস্টেনেবল হতে হচ্ছে। তো আমরা কটনের জামা কাপড় বিক্রি করছি, কিন্তু সেখানে আমরা কি করছি? লোকাল আর্টিসিয়ান দিয়ে কাজ করাচ্ছি, ন্যাচারাল ডাই ইউজ করছি, মানে আমরা ন্যাচারালি কালার এক্সট্র্যাক্ট করছি যেগুলো ফ্লাওয়ার থেকে আসছে, যেখানে কোনো রকমের হার্মফুল কেমিক্যাল বা কোনো কেমিক্যালই ইউজ করা হচ্ছে না, পুরো প্রসেসটাই ন্যাচারালি হচ্ছে। তো এর মাধ্যমে কি হচ্ছে, আমি আমার রিসোর্সটা পুরো লোকালি করছি, বা আমার যে তৈরি হচ্ছে জামাটা সেটা আমি লোকালি করছি, বা আমি ফ্যাব্রিকটা মানে যেটা আমি তুলছি সেটাও আমি লোকালি করছি। তো এইভাবে আমি সাস্টেনেবল হচ্ছি। তো এই আচ্ছা, এখানে অত প্রসেস আছে, অত নিটিগ্রিটি যা দেখার পর কি আপনি লোকাল থেকে নিচ্ছেন, আপনি সাস্টেনেবল জিনিসের জন্য অনেক এই যা প্রবলেমস ফেস করতে হচ্ছে, এটাই রিজন আছে কি ম্যানি টাইমস আমরাই দেখছি কি এই সাস্টেনেবল ফ্যাশন করতে গিয়ে অনেক টাকা খরচ করতে হয়? ব্যাপারটা সাস্টেনেবল ফ্যাশন করতে গিয়ে পয়সা খরচা হয়, এটা অ্যাকচুয়ালি কি কিছু লোক ক্রিয়েট করে রেখেছে যে সাস্টেনেবল ফ্যাশন এক্সপেন্সিভ, কেননা মার্কেটটা ছিল না এতদিন। বাট আপনি যদি লাস্ট 3 বছরেরও একটু গ্রাফ দেখবেন, তো পিপল আর মোর অ্যাওয়ার, এখন লোকে জানতে চায় যে ন্যাচারাল ডাই কী, আপসাইকেলিং কী। আচ্ছা, আমি একটা এই নিয়ে বলবো আপসাইকেলিং নিয়ে, যে আমরা অনেক জিনিসই যেগুলো ছোট থেকে আমরা করতে দেখে এসেছি মাকে বা ঠাম্মাকে, কিন্তু নাও ডেজে আমরা ওগুলো করি না, বা ওগুলোকে আমরা প্রমোট করি না, বা ওগুলোকে আমরা ভাবি এগুলো দরকারই নেই করার। বাট ওদের টেকনিকটাই ঠিক, ওটাই সাস্টেনেবল। আমি ওই জায়গায় তো দেখা যায় কি ওরা করছে, কিন্তু ওর থেকে বেটার হচ্ছে বাজার থেকে কিনে আয় না। এক্স্যাক্টলি, এটাই আমি বলতে চাইছিলাম। মানে আমরা আমাদের জেনারেশনটা, আমি বলবো না যে আমাদের পরের জেনারেশন, আমরা যারা 90s ওই সময় বড় হয়েছি, আমাদের জেনারেশনটাই কিন্তু ভেবে এসেছে যে এত হার্ড, মানে এত কষ্ট করার দরকার নেই, যেটা পাওয়া যাচ্ছে ওটা নিয়ে নাও। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদেরই জেনারেশনের আমি বলছি যে যেটা ওরা করছিল সেটাই মনে হয় আমাদের করতে হবে, আদারওয়াইজ আমি নেক্সট জেনারেশনকে কিছু দিয়ে যেতে পারবো না। তো এখানে সাস্টেনেবিলিটি কানেক্ট হচ্ছে। আর আমি যেটা ওটাই বলছিলাম, আপসাইকেলিং নিয়ে বলবো, আমাদের বাড়িতে আমরা সবাই কিন্তু আগে বা এখনও অনেক বাড়িতেই যারা বয়স্ক লোকেরা আছে ওরা কিন্তু দেখবেন রিইউজ করে, রিসাইকেল করে, ওরা কিন্তু না জেনেই করেন। বাড়িতে একটা আন্ডারওয়্যারই পোছার কাজ হয়, কিন্তু বাথরুমে বা রান্নাঘরের পোছার কাজ হয়, বা কারোর হাফ প্যান্ট দরজার ম্যাট হয়ে গেছে। তো এগুলো ওরা যুগ যুগ ধরেই করে এসেছে। এখনকার জেনারেশন হয়তো করতে চাইছে না, বা এখন চাইছে, বা মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছিল যে বাইরে থেকে কিনে নিলেই মনে হয় বেশি ভালো হবে। তো ওই জায়গাতে আপসাইকেলিং কিন্তু যুগে যুগে আছে, বা রিসাইকেলিং যুগে যুগে আছে, বাট আমরা সেটাকে এখন প্রমোট করছি। কেন করছি?
মানে সাস্টেনেবিলিটি যদি আমরা চাই, ফ্যাশনে বলুন বা লাইফে বলুন, আমাদের আপসাইকেলিং বা রিসাইকেলিংই খুব দরকার। আর আমরা যত এর মধ্যে দিয়ে যাব তত বেশি আমরা সাস্টেনেবল হব। এখন আমরা যখন আমাদের পডকাস্ট এডুকেশন বেসড পডকাস্ট, আমরা যত এখন নলেজ বেসড কথা বললাম, যদি একটা স্টুডেন্ট দিকে তাকাই, কি একটা স্টুডেন্ট নর্মালি ফ্যাশন দিকে যেতে চাইছে, ও একটা কলেজে ঢুকলো, পড়াশোনা করলো, তারপরে দেখছে কি কর্পোরেটে কীরকম চাকরি আছে, ভালো ফ্যাশন হাউস, ভালো কোম্পানি ওকে হায়ার করতে পারছে কি না, এখন এমপ্লয়মেন্ট নিয়ে অনেক ইস্যু হচ্ছে। তো এই সাস্টেনেবল ফ্যাশন এই ইন্ডাস্ট্রিতে কি কি অপরচুনিটিস আছে যেখানে ও নিজের একটা ব্যবসা স্টার্ট আপ করতে পারে? সাস্টেনেবল ফ্যাশন বা ফ্যাশন এই দুটোতেই প্রচুর স্কোপ আছে। ফ্যাশনে বিশাল স্কোপ আমাদের ইন্ডিয়াতে। অ্যাকচুয়ালি ফ্যাশনটা অনেকভাবেই আছে, কিন্তু কিভাবে আছে, আনঅর্গানাইজড ওয়েতে আছে। আমাদের পাশে বা বাড়ির আশেপাশে প্রচুর টেলার থাকে যাদেরকে আমরা রেকগনাইজও করি না, ঠিক কি না? তারপরে অনেক এমব্রয়ডারার আছে বা অনেক ডায়ার আছে যারা পার্ট অফ ফ্যাশন, কেননা ফ্যাশন ইন্ডাস্ট্রির পার্ট এরা। আমি যখন একটা জামা তৈরি করছি তখন আমার ডাই করতে লাগে, এমব্রয়ডারি করতে লাগে, পেইন্ট করতে লাগে, মানে আমার কনজিউমার যেভাবে চাইছে আমি সেভাবে তৈরি করছি, তো এদেরকে আমার দরকার। তো এই যে যুগে যুগে এই জবগুলো কিন্তু রয়ে গেছে এবং আছেও, এবং এখন এগুলোর ডিমান্ডও আরও বাড়ছে। তো মানে অ্যাজ এ কেরিয়ার যদি কেউ পারসিউ করতে চায়, তো এখানে অনেক রকমের অপশান আছে। টেইলারিং আছে, প্যাটার্ন মাস্টার আছে, কনস্ট্রাকশন আছে, ইলাস্ট্রেটার আছে, ডিজিটাল ইলাস্ট্রেটার আছে, তারপরে এমব্রয়ডারার আছে, তারপরে আপনার ন্যাচারাল ডাই একটা আলাদাই পার্ট, টেক্সটাইল আছে, টেক্সটাইলে তো হিউজ পার্ট, আপনি কিভাবে টেক্সটাইলটাকে নিয়ে আসছেন সেটা আছে, ন্যাচারাল ডাই আমি যেটা বললাম আছে, তারপরে আরও অনেক জিনিস আছে, যেমন হয়তো আমার এখন নামগুলো মনে পড়ছে না। তো এরকম অনেক কিছুই আছে এখন। আবার এখন স্টুডেন্টরা খুবই স্মার্ট, হ্যাঁ, ওরা গুগল করে ওরা নেবে। গুগল করে না, এক্স্যাক্টলি। তো আপনি যা বলছেন অনেক অপরচুনিটি আছে, এই অপরচুনিটি কেরিয়ার ওয়াইজ বলছেন, আপনি জবের দিকে বলছেন, না যদি ওরা নিজের একটা ব্যবসা স্টার্ট করছে ওখানেও অপরচুনিটি আছে? হ্যাঁ, এটা আমি যেটা বললাম কেরিয়ার ওয়াইজ তো অবশ্যই জবের দিকে আছে, বাট যদি সে ব্যবসা করতে চায় তো সব সময় আছে। কারণ একজন ফ্যাশন ডিজাইনার যখন ডিজাইনিং কোর্সটা কমপ্লিট করে সে ডিজাইনার হয়, তার সব সময় একটা ইচ্ছে মনের ভেতরে থাকে যে সে একটা নিজের কিছু করবে, সে সবসময় ব্যবসার দিকেই এগোয়। আর আমরা তো বলবো মানে এখন এসে আরও অনেক অপরচুনিটি বেড়ে গেছে, মানে আমাদের সময় হয়তো এত অপরচুনিটি ছিল না, বা এত লোক জানতেই পারতো না, আমরা হয়তো ভাবতাম বাট কীভাবে এগোবো এই রাস্তাটাই ছিল না। এখন প্রচুর অপরচুনিটি, স্টার্ট আপ অফ ইন্ডিয়া যেটা আমাদের মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আছে, ওখান থেকে প্রচুর অপরচুনিটিস আছে। যদি স্টার্ট আপ করে ওরা কিছু একটা প্ল্যানিং করে তাহলে সেখান থেকে অনেক রকমের ফান্ড আছে, যারা ওরা ওই ফান্ডগুলোকে ইউটিলাইজ করে নিজের সুন্দর করে স্টার্ট আপটাকে স্মুথভাবে রান করতে পারে। আইডিয়া থেকে প্রোটোটাইপ বানিয়ে তারপর কিভাবে এক্সিকিউশন করবে অবশ্যই তারপর অবশ্যই আছে। ফ্যাশন ইন্ডাস্ট্রি সবসময় বিজনেসের দিক থেকে আমি বলবো এগিয়ে আছে। এখানে আরেকটা পয়েন্ট বেরোচ্ছে, ওটা হচ্ছে আপনি ডাইরেক্ট একটা স্টুডেন্টকে ডাইরেক্ট বিজনেসে আসতে বলছেন, মেবি পসিবল ওরা একটা অ্যাজ এ ফ্রিল্যান্স তো স্টার্ট করতে পারে, এরকম কোনো অপরচুনিটি আছে? একদম এরকম অপরচুনিটি আছে। তারা ফ্রিল্যান্সিং হিসেবেও কোনো ডিজাইনিং হাউস আছে বা কোনো ডিজাইনারের আন্ডারে, কারণ একটা ডিজাইনার কিন্তু একজন নয়, একটা ডিজাইনার যখন তার ইউনিট খোলে তার কিন্তু 10টা লোকের লাগে প্রথমেই শুরুতে, কারণ সবাই সব কিছুতে এক্সপার্টিস নয়, কারণ তার ইলাস্ট্রেটার লাগে, তার এমব্রয়ডারার লাগে, তার পেইন্টার লাগে, তার টেলার লাগে, মাস্টারজি লাগে, সবই লাগে। তো এবার ডিপেন্ড করছে, তো এবার যারা যেটাতে বেস্ট তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারে অ্যাজ এ ফ্রিল্যান্সার, অবশ্যই একেবারে ওপেন ফর অল, এটা সবসময়ই আছে আর অবশ্যই করতে পারে। সাপোজ একটা স্টুডেন্ট যখন বিজনেসে ওর একটা ফিউচারিস্টিক আইডিয়া আছে কি ইন ফিউচার আমি বিজনেসে করব, কিন্তু ডাইরেক্ট ওকে বিজনেসে যাওয়া উচিত না একটা কর্পোরেট আইডিয়া একটু কোথাও জবে থেকে
কাজ করে শিখে আসা উচিত আছে? কি কোনটা আমার বেটার? যেটা মনে হয় বেটার সবসময় এক্সপিরিয়েন্স গ্যাদার করে করা, কেননা ও যখন এক্সপিরিয়েন্স গ্যাদার করে করবে ওর যে হার্ডলসগুলো আসবে ওগুলোকে ইজিলি ওভারকাম করবে। বাট যদি ও এক্সপিরিয়েন্স না করে ডিরেক্ট জাম্প অন টু দ্য বিজনেস, তাহলে ওর মানে যে সময়টা হয়তো ওর 2 বছর লাগতো সেটা ওর 4 বছর 5 বছর লাগবে, কেননা সে নতুন করে জানছে যে এই জিনিসগুলো কী করে করব। বাট এরকম কোনো ব্যাপার নেই, মানে নাথিং ইজ কি রুলস আছে আপনাকে করতেই হবে, তুমি যদি জানো তোমাকে কি করতে হবে তাহলে ইউ ক্যান ডু ইট। আপনিও একটা ফাউন্ডার, হ্যাঁ। আপনিও ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার ইয়েস। আছেন। তো আপনার কি হার্ডলস ছিল? আপনার থট প্রসেসটা কিভাবে এসছে এখানে এই বিজনেসে? আমার থট প্রসেস সাস্টেনেবল ফ্যাশনে আসে এইভাবে, মানে প্রথমেই সাস্টেনেবল ফ্যাশনে আসেনি আমার থট প্রসেস। আমি প্রথমে যখন কলকাতা আসি, আই বিলং ফ্রম মালদা, একদমই একটা ছোট্ট ভিলেজ থেকে, চাচল বলে একটা জায়গা আছে সেখান থেকে। আর ছোটো থেকে আমি একটু ফ্যাশনেবল ছিলাম, তো আর ঘুরতে ভালোবাসতাম। তো সবসময় এই জন্য জিওগ্রাফি নিয়ে পড়াশুনো করেছি, অনার্স জিওগ্রাফি অনার্সের স্টুডেন্ট, এই কারণে যে ঘুরতে পারবো, অনেক জায়গায় যাব, এক্সকারশনে যাব, তো এইসব ব্যাপার ছিল। সেখান থেকে এভিয়েশনে কলকাতা আসার পর এভিয়েশনের ব্যাপারটা জানতে পারি যে এভিয়েশন মানেই ঘোরা, ফ্লাইটে করে। তো এনিহাও মানে কোনো কিছুই দিয়েই আমার সেই জায়গাগুলোর খিদে মেটেনি যে আমি কি চাই। বাট যে এইখানেই কাজ করেছি সেখানেই প্রচণ্ড ফ্যাশনেবল ওয়েতে যেতাম। তো একটা জায়গায় জব শুরু করেছিলাম, জীবনের প্রথম জব, মানে একটা কোম্পানিতে অ্যাজ এ টেলিকলার। তখন কলকাতায় থাকবো ডিসিশন নিয়ে নিয়েছি, বাবাও বলেছে তাহলে থাকতে গেলে নিজেকে আর্ন করতে হবে, বাবা বাড়ি থেকে টাকা পাঠালে কী করে হবে। তো সেই জন্য একটা জব শুরু করি। এবার সেখানে প্রচণ্ড স্টাইলিশ হয়ে বা জামাকাপড় এমন একটা পরে যেতাম যে প্রথম হয়তো সবারই নজরে আসতাম। তো একদিন ফ্লোরের মাঝখানে ম্যানেজার ডেকে পাঠায় যে এই জামাকাপড় পরে আসা যাবে না। তো সেই দিনই ডিসিশন নিই যে আর অফিসে আসবো না। সেদিনই লাস্ট ডে ছিল আমার, ব্যাগ নিয়ে চলে যায়। আমাদের টিম ম্যানেজার যে আমাকে কল করে, তুমি কোথায়? আমি আর কাজ করবো না, আমাকে জামা কাপড় নিয়ে বারণ করেছে, আদার কলিগরা আর কনসেন্ট্রেট করতে পারছে না। তো আমি সেখানেই ভাবি, আর পরবর্তীকালে আমি যখন যে কোনো ইন্টারভিউ দিতে যাই তো সেখানেও আমি বলতাম, আমাকে যখন বলতো কমফোর্টেবল কি সে, তখন আমি সবসময় বলতাম যে আমাকে কোনো ফর্মাল অ্যাটায়ারে যদি বাঁধিয়ে দেয় তাহলে আমি মনে হয় না কাজ করতে পারবো, আমাকে আমার মতো করে জামা কাপড় পরে আসতে দিতে হবে। এটা আমার ফার্স্ট কনসার্ন ছিল, এটা ছোটোবেলা থেকেই ছিল, কারণ আমাকে মাও যখন বলতো এটা জামা পরিস না, আমি শুনতাম না, আমি এটা পরবো। তো এরকম একটা গুয়ার তুমি চলতো। তো এনিয়াস ওখান থেকেই চিন্তাটা যে নিজের কিছু করব, আমি এইভাবে কি করে হবে না। আর যেহেতু ফ্যাশন সবসময় ঘুরতো, তখনই আমি রিলেট করি যে তার মানে আমার এখানেই ন্যাক আছে। তো এই শুরু দিয়ে আমি কি করি, নিজের একটা ছোট্ট করে বুটিক খুলে ফেলি। তখন আমি অলরেডি চাকরি করি একটা জায়গায়, দিয়ে বুটিক খোলার পর আমি বুঝতে পারি যে কত ধানে কত চাল আর কি। বুটিক খোলার পর আমার তখন মনে হলো যে না, চাকরিটা ছাড়াই যাবে না, কারণ এখন চাকরি ছেড়ে দিলে তখন আমি বুটিকটাকে সাপোর্ট দিতে পারবো না, কারণ তখন সবে শুরু হয়েছে, তো একটা লোকও রাখতে হয়, বুটিক থেকে সেই লেভেলের আর্নও হয় না যে আমি ওটা দিয়েই সব করে নেবো। বাট যেহেতু বললাম প্যাশন নিজের কিছু, বার ওটা করতে এত ভালো লাগছে যে ওটা বন্ধও করা যাচ্ছে না, তো এইভাবে শুরু হয় ওটা দিয়ে, ওটা ভালোই চলতো। তারপরে টেলার রাখা হয়, খুব ভালো বিজি একটা জিনিস ছিল। ওখান থেকে বসে বসে ভাবতাম যে এই ছোট্ট জিনিসটাকে বড় কি করে করা যায়। এবার ভাবতাম এটা যে যদি একটা ফ্যাশন ক্যাফে খোলা যায়, যেখানে এসে লোকে ফ্যাশন নিয়ে ডিসকাস করবে আর জামা কাপড়ও কিনবে আমার, তো এইরকম ভাবতাম। তারপরে ভাবতে ভাবতে যখন টেলারের সাথে বসে কাজ করতাম প্রচুর কাপড় নষ্ট হতো, দেখতাম আর টেলার ওই সব টুকরোগুলোকে নিয়ে কিছু তো একটা মুছে দিল। তখন আমি ওকে বারণ করতে শুরু করি যে এরম বড় বড় টুকরো নষ্ট করছো, কারণ কিনে আনছি এত দাম দিয়ে, আমার কাছে তখন ওগুলো সোনার মতো দাম, আর এইটুকুও বাদ যাচ্ছে, মনে হচ্ছে সোনা বাদ যাচ্ছে। তো আমি তখন বললাম এগুলোকে একটা কেউ ফেলবে না। এটা হচ্ছে বিজনেস ইয়েস, মন যা হয় সব জায়গায় কস্ট কাটিং, বুঝে তো নিজের যখন টাকা এইভাবে যাচ্ছে তাহলে তো টাকাই যাচ্ছে। আমার কাছে তখন ওগুলো মনে হতো বেরিয়ে যাচ্ছে সব। আমি বলে এগুলোকে সব ব্যাগে পড়ো, যত বড় বড় টুকরো আছে ব্যাগে পড়ো। এন্টারপ্রেনার যার মাইন্ড থাকে না এইসবই ভাবে, আমিও আমার টাইমে এইসবই, আমার মাইন্ড এইভাবেই চলতো আগে। এক্স্যাক্টলি, মানে আমরা চেষ্টা করি যে কোথা থেকে কোনটা ইউটিলাইজ করা যায়, জিনিসটাকে অপটিমাম ইউজ করা, Yes. কস্ট কাটিং করা, এইসবই তো জুগাড়, এইসবই জুগাড় লাগানো। তো তখন ওই জিনিসগুলোকে কালেক্ট করে রাখতাম, কালেক্ট করতে করতে মানে আমাদের বাড়ি মনে হয় একটা ওপরের ঘর ছিল, ওই ঘরটা পুরো ভরে যায় ব্যাগে।
তো ওইগুলো ওই রকমভাবে রাখা থাকে। আবার আমি খালি ভাবি ওগুলো দিয়ে কিছু করব, বাট কন্টিনিউ এত কাজের প্রেশার থাকে যে করে উঠতে পারি না। কারণ আমার তখন কাস্টমাইজেশনের বিজনেসটা ছিল, লোকের অর্ডার আসতো, তো সেগুলোকে, আর একটাই টেলার ছিল, তো তাকে আর বিজি মানে ছাড়িয়ে অন্য কাজটা করাতে পারতাম না দিন শেষে, বা খুব অল্প সময় পেলে একটা দুটোর চেষ্টা করতাম, বাট সেটা দিয়ে বড় কিছু করা মানে হয়ে ওঠেনি। দিয়ে এই সময়ের মধ্যে মানে এই জিনিস করতে করতে আই রিয়েলাইজড কি আমার পড়াশুনোটাও দরকার। আমি তখনও ফ্যাশন নিয়ে কোনো পড়াশুনো করিনি। তো এবার আমি ভর্তি হই, একটা ডিজাইনিং কলেজে ভর্তি হই 2 বছরের ডিপ্লোমা কোর্সে। সেখানে আমি পড়াশুনো শুরু করি আবার করে, মানে আমার যেখানে ল্যাক হচ্ছিল সেই জায়গাগুলো কভার করার জন্য আমি ডিজাইনিং নিয়ে পড়াশুনো করি। এবার পড়াশুনো করতে গিয়ে কোভিড আসে। কোভিড আসার পরে কি হয়, আমার এদিকে নিজস্ব ব্যবসাটা হ্যাম্পার হয়ে যায়। হ্যাম্পার হয় মানে অনেকটাই ক্ষতি হয়। দিয়ে এবার বাট তখন থেকে প্ল্যানিং চলে যে না কিছু তো করতেই হবে, কিছু তো করতে। ইতিমধ্যে সাস্টেনেবিলিটি নিয়ে অলরেডি ভাবনা শুরু হয়ে গেছে, কেননা যদি কিছু করতে হয় তাহলে ওয়েদার কন্ডিশন নিয়ে করতে হবে, আর যদি কিছু করতে হয় ওয়েস্টেজ নিয়ে করব। কারণ আমি বললাম আমি আগেই শপে দেখেছি যে আমার একটা ছোট্ট টেলার হাউস থেকে এত ওয়েস্টেজ বের হয়, যেটা আমি বললাম যে একটা উপরের তলা ভরে আছে, তো তার মানে এরকম তো ভুরি ভুরি আছে যারা ওয়েস্ট করছে, তো সেইগুলোর হয়তো কোনো ডিরেকশনও নেই, পড়েও যায়, মানে মাটিতে পড়েই থাকে, ওগুলো নষ্ট হয়। তো সেখান থেকে এবার করোনা আসার পরে সব কিছু অন্যরকম হয়, জীবন চেঞ্জ হয়ে যায়। কলেজও সেভাবে বন্ধই হয়ে যায়, ওই সময় তো সব বন্ধ ছিল, অনলাইনে টুকটাক ক্লাস হতো। তারপর ধীরে ধীরে আমি আমার কো পার্টনারদের সাথে মানে আমাদের দেখা হয়, আমার আর কি দেখা হয় বলতে একজনের সাথে অলরেডি সে আমার ক্লাসমেটই ছিল, তাসনিম হাবিব, আর একজন জয়ী দে, ওকে আমি ঠিক চিনতাম না আগে, বাট ও আমাদের কলেজেরই ছিল। তো কলেজে এবার 2022 সালে যখন করোনা অলমোস্ট ওভার চলে যাচ্ছে, তখন একটা কল আসে কলেজ থেকে যে শো হবে, মানে গ্র্যাজুয়েশন শোটা হবে, সেখানে যদি পার্টিসিপেট করতে চাও তাহলে করতে পারো। এবার তখন আমার কাছে আমার বেবি 6 মাসের, কি তো 6 মান্থ বেবি সঙ্গে। এবার বাট আমি ডিসাইডেড যে হ্যাঁ আমি করবো, ওকে নিয়েই করবো, কী করে করতে হবে আমি জানি না, আমি ওকে নিয়েই করবো, দৌড়াদৌড়ি করবো। হ্যাঁ আমার ফ্যামিলি খুব হেল্পফুল, আমার প্রত্যেকটা যখনই কলেজে ডাকতো সঙ্গে সঙ্গে হাজব্যান্ড বা কাউকে কাউকে সঙ্গে যেতই ওরা, তো আমরা খুব হেল্প করেছে এই সময়টা, পাশে থেকেছে। দিয়ে ওদের সাথে একটা গ্রুপ তৈরি হয়, সেখানে তাসনিম হাবিব আর জয়ীদে আসে, আরও কয়েকজন থাকে। এবার ওই সময়ের মধ্যেই যখন আমরা পুরো ডিজাইন প্রসেস দিয়ে যাই, একটা কালেকশন তৈরি করছিলাম যেটা আমাদের শো মানে র্যাম্পে হাঁটবে আর কি, তো সেই প্রসেসের মধ্যে দিয়ে আমি ওদেরকে পিচ করতে থাকতাম যে এরম আমরা বিজনেস করতে পারি। মানে আমার তো ছিল ওইটা যে আমি এটা করবই, তা আমার পার্টনার দরকার, কারণ আমি এতদিনে বুঝে গেছি যদি আমি বড় কিছু করতে চাই নি পার্টনার, আমি একা করতে পারবো না। এক্স্যাক্টলি টিম, তোমার একটা গুড টিম দরকার, তুমি সব কিছু করতে পারো না এক জায়গায়। তো আর আমরা সব কিছু সবাই সব পারি না, একার পক্ষে এটা সব এটা তো সম্ভব না। 100% একা Yes. একা করার জন্য তো ওই লিমিটেড লিমিটেড লিমিটেশনের মধ্যে থাকতে হবে। লিমিটেশনের মধ্যে থাকতে হবে, কারণ আমি যেটা জানি সেটা আমি ওদের গ্যাপ পূরণ করছি, বাট আমি যেটা জানি না ওরা আমার গ্যাপ পূরণ করছে, আমরা এইভাবে চিন্তা করি এখন, বাট তখনও এইভাবেই চিন্তা করতাম। তো সেখান থেকে পিচ করার পর ওদেরও মনে হয় যে হ্যাঁ আমরাও নিজস্ব কিছু করব, দিয়ে সেখান থেকে সাস্টেনেবলকে নিয়ে আসা যে না সাস্টেনেবল ওয়েতেই করবো। কারণ আমার একটা সময় মনে আছে যে আমরা ক্লাস করছিলাম, তো আমার ওয়ান অফ দ্য ফাউন্ডার তাসনিম হাবিব বলতো, দিদি দেখেছো একজন কীরকম রিসাইকেল করে টুকরো টুকরো ফ্যাব্রিক দিয়ে একটা কী সব বানিয়েছিল, তো শি ওয়াজ জাস্ট শোয়িং মি এরকম। আমি তখন ওর সাথে মানে ও তোমার পার্টনারেও ওইরকম তখন মানে তার মোটিভটা মাইন্ডসেটটা ছিল মাইন্ডসেটটা ছিল। আগে থেকে ছিল না আপনার? কেন কি আমি এর আগে পরে একটা কোশ্চেন জিজ্ঞেস করব, ওকে, কি মাইন্ডসেটটা আপনার বলার পরে হয়েছে না আপনি সেট করে মানে ওদেরও ইন্টারেস্ট ছিল কিন্তু আপনার বলার পর ওরা রেডি হয়ে না গেছে? ওটাই আমি বলতে চাইছিলাম, হ্যাঁ মানে প্রশ্নের আগেই হয়তো আমি উত্তরই দিয়ে দিতাম। হ্যাঁ হ্যাঁ ওটাই আমি বলতে চাইছি যে হ্যাঁ সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করব সবসময় মনে ছিল। আর বললাম যে যখন আমি জানতামই না যে ওরা আমার কো ফাউন্ডার হবে বা আমার সাথে বিজনেসে ওরা আসবে, আমরা একসাথে এরকম কিছু খুলবো, যখন আমরা ক্লাস করছি তখন করোনা আসেনি, হিট করেনি, র্যান্ডাম, তখন আমার সাথে একটা ইন্টারাকশন আছে। আমি ওদের থেকে বড়, ওরা সব আমার থেকে অলমোস্ট 9 থেকে 10 বছরের ছোট হবে, কারণ আমি বড় বয়সে গিয়ে পড়াশোনা মানে ভর্তি হয়েছি ওখানে।
তো ও তখন দেখা হয় না এক্সাইটমেন্টে, দেখেছো ছোট ছোট টুকরো দিয়ে কি বানিয়ে ফেলেছে, তো ওইটা দেখে আমি নিজের মনে মনে ভাবছি যে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু, মানে এরকম জিনিস আমি করতে চাই এবং কত ফ্যাব্রিক জমিয়ে রেখেছি। তো তখন তো ওটা শেয়ার করিনি, কেননা তখন জানতাম না কি জিনিস, বাট ওর ওই জিনিসটা আমার মাথায় আছে। অনেকবার অনেকভাবে অনেককে বলেছি তারপরে যে আমরা কিন্তু একটা এরকম ডিজাইনার কমিউনিটি তৈরি করতে পারি। তারপর আমার একটা বন্ধু ছিল, তার সাথেও বসে ডিসকাস করি, সেও ছিল আমাদের এই গ্রুপে, বাট সামহাও ও ম্যানেজ করতে পারেনি, তো সে বেরিয়ে যায়, কারণ তার ট্রান্সফারেবল ব্যাপার স্যাপার ছিল তার ফ্যামিলিতে। তো এই কারণে আমরা তিনজন তারপরে ওটাকে তিতলিয়াকে ফর্ম করি, এবং সেখান থেকেই তিতলিয়ার জার্নি মানে চলছে এবং এখনও অবধি চলছে। এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে হ্যাঁ। কি একটা বিজনেস স্টার্ট করার জন্য আপনি তো এটা জানলাম কি একটা কো ফাউন্ডার থাকা খুব দরকার, একটা হোক মোর দেন ওয়ান হোক, হ্যাঁ। পার্টনার দরকার আছে, ডিপেন্ড অপন দ্য সাইজ অফ দ্য বিজনেস আর স্কিল, হোয়াট আর দ্য স্কিল দে হ্যাভ। কিন্তু কীভাবে পাওয়া উচিত, কি মাইন্ডসেট দেখাটা উচিত এটা কো ফাউন্ডারের মধ্যে, পার্টনারের মধ্যে? পার্টনারের মধ্যে মাইন্ডসেট এটা দেখা উচিত, আমার যেটা মনে হয় যে ওর ওর কতখানি করার ইচ্ছে, মানে মানে হাউ শি ইজ প্যাশনেট, এটা আমি এটা দেখি। মানে আমরা এন্টারপ্রেনার বলি খুবই ভালো লাগে, কুল, মানে ব্যাপারটা বিশাল এখন স্টেটাস মেনটেন করার মতো যে আমি এটা এন্টারপ্রেনার। আগেও ছিল, আগেও ছিল, কিন্তু এর ভিতরে কি আছে, কত এক্স্যাক্টলি, কিছু। কত কি আছে, তোমায় কিভাবে করতে হয়, তো সেটা তুমি যতক্ষণ না এন্টারপ্রেনার হচ্ছে প্র্যাকটিক্যালি ততক্ষণ তুমি জানো না। তো তাই। এই কারণেই যে ওইটা আমার কাছে সবসময় ইম্পর্টেন্ট, এটা আমি নিজের ক্ষেত্রেও জানি, আপনার এখানেও লেখা আছে, আই মিন ডোন্ট কুইট, নেভার গিভ আপ, এগুলো আমি নিজেকেও বলি সবসময়, আর সবাইকেই বলি যে কুইট করার কোনো রাস্তা নেই। তো তুমি যদি প্যাশনেট হও তাহলেই তুমি আসো, আর একটাই রিজন কাফি যে তুমি এটা করতে চাও। আমি কোয়ালিটি তো অবশ্যই, তারা ডিজাইনার আমার এই ফিল্ডে, আমি অবশ্যই এটা দেখেছি সবসময় যে হ্যাঁ আমি এমনই লোক নেব আর ডিজাইনার ফিল্ড থেকে থাকবে যারা মানে বুঝবে, জিনিসটাকে বুঝবে, আমরা রিলেট করতে পারবো। এই কারণে এই জিনিসগুলো আমরা ভাবতাম। আর দ্বিতীয় কথা, আমি ভাবতাম যে এমন কোনো পার্টনার নেব মানে যে জিনিসগুলো আমার মধ্যে নেই, আই এম ল্যাকিং। তো সেই রকমে আছে আমার একজন পার্টনার, সেটা হচ্ছে জয়ী দে, মানে কাম, সে শান্ত করে কথা বলে, তো মানে জিনিসগুলোকে হ্যান্ডেল করে সুন্দর করে। তো এই জিনিসগুলো, তারপরে কেউ আরেকজন যেমন মানে কিছু জিনিস সে মানে আমরা যেটা ভাবছি তার সেই জিনিসটা, যেমন আমার মধ্যে যেটা আছে কি, সোশ্যাল মিডিয়া নিয়ে আমি খুব একটা অ্যাক্টিভ হতে পারি না, হই খুব একটা না, মানে একটু হলাম দিয়ে সবার কাছে টাইম নেই, পারি না, মানে অনেক কিছু মাল্টিটাস্কিং হয়ে যায় আমাদের ডিজাইনিং লাইনে, সত্যি মানে ব্রেন এত অ্যাক্টিভ থাকে যে মনে হয় মাঝে মাঝে মনে হয় যে না আর নিতে পারছি না, আমি একটু ব্ল্যাঙ্ক হয়ে থাকতে চাই। তো তখন সেই জিনিসগুলো যেমন তাসনিম হ্যান্ডেল করে সুন্দর করে, সেইগুলো পুরোপুরি ডিজাইন করা, তার লেআউট বানানো, তারপরে কিভাবে প্রেজেন্ট হবে, কোন জিনিসগুলো শ্যুট করতে হবে, মানে ইনস্ট্যান্ট আমরা হয়তো জিনিসটা হয়ে গেল, তারপরে মাথায় এলো আরে এটা তো শ্যুটই হলো না, বাট ওখান থেকে ও হয়তো পাশ থেকে শ্যুট করে নিচ্ছে, করে ওগুলোকে প্রচার করার ব্যাপার, কারণ প্রচার খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে ইয়েস। এটা। হ্যাঁ, তো এইভাবেই মাইন্ডসেটে আসার পাশাপাশি অবশ্যই তারা ডিজাইনিং ফিল্ড থেকে, আর আগেই বললাম যে সাস্টেনেবলের মাইন্ডসেট ওদের মধ্যে অলরেডি ছিল বলেই আর কি আমাকে সেটা অবশ্যই আমি নিজেরটা বলেছি, বা তাদের মধ্যে না থাকলে কাউকেই জোর করে আনা যায় না। তো এই জিনিসটা তো খুবই ইম্পর্টেন্ট, কেন কি আমরা আজকে টপিক ছিল আমাদের সাস্টেনেবল ফ্যাশন, বাট দে হ্যাজ টু বি ইন টু দ্য বিজনেস। যা স্টুডেন্ট বিজনেস লাইনে ঢুকতে চায়, ফার্স্ট কথা হচ্ছে ওটাই, কো ফাউন্ডার পাওয়া, একটা পার্টনার, ভালো পার্টনার পাওয়া, ওই জিনিসটা তুমি সলিউশন দিয়ে দিয়েছে। সেকেন্ড হচ্ছে এই বিজনেসটা করার জন্য যা সবাই বলে কি একটা বিজনেস করতে গেলে অনেক টাকা দরকার, তো এই রিলেটেড কতটা এখানে মিথ আছে কি অনেক টাকা দরকার, না কিছু কম সম দিয়ে একটা সার্ভাইভাল মোড থেকেও স্টার্ট করা যেতে পারে, এই জিনিসটা একটু বোঝাও। এটা অবশ্যই বোঝাবো। তিতলিয়ার জার্নিটা কিন্তু শুরুই হয় মাত্র 1,00,000 টাকা দিয়ে, আর আমরা বাড়ি থেকেই কাজ করি, মানে আমার বাড়ি থেকে কাজ করার আর একটাই কারণ, কেননা আমার ওখানে বললাম আমি অলরেডি একটা সেট আপ ছিল, আমার পুরনো সেট আপ। দ্বিতীয় কথা হলো আমার বাচ্চা ছোট ছিল, আর ওরা দুজন হচ্ছে একদমই ঝাড়া আর কি, ফ্রি হ্যান্ড, তো ওদের পক্ষে ট্রাভেল করাটা সুবিধে হতো, আমার পক্ষে একদমই হতো না। 6 মান্থ টু 1 মান্থের বেবি ছিল, 1 ইয়ারের বেবি তখন, যখন তিতলিয়া আমরা রেজিস্টার করি তখন আমার বাচ্চা 1 বছর।
তো কিছুতেই আমি র্যান্ডামলি যেখানে সেখানে ওর টাইম শিডিউল অনুযায়ী আমাকে বেরোতে হয়, বা আদারওয়াইজ যদি সারাদিনের বেরোনো থাকে তো ওকে নিয়েই আমাকে বেরোতে হবে। তো এই কারণে আমার বাড়িতেই সমস্ত কিছু আমরা করতাম। আমরা এক একজন মানে 25,000 করে শুরু করি, খুব একটা বেশি অ্যামাউন্ট নয়। তবে হ্যাঁ, ফান্ডিং খুবই ইম্পর্ট্যান্ট, অবশ্যই ইম্পর্ট্যান্ট। এবার কীভাবে তোমরা মানে তোমরা বলতে চাইছি মানে বাকিরা যারা শুনছে, দর্শকরা যারা করতে চাই যে আমরা এই রকমভাবে কিছু করতে চাই, তার জন্য আমার মনে হয় পুঁজি সবসময় বড় জিনিস নয়। পুঁজি লাগে, প্র্যাকটিক্যাল হতে হবে, তবে পুঁজিটাকে ছোট দিয়েও শুরু করা যায়। বাড়ি থেকেই শুরু করো, ছোট ছোট জিনিস নিয়ে ভাবো যে কিভাবে ওই রোল করা যায় টাকাটাকে, যে কিভাবে ওই ছোট পুঁজিটাকেই আবার ফেরত এনে আবার ওটাকে কাজে লাগানো, মানে এটাই আমার মনে হয় বেস্ট ওয়ে টু স্টার্ট। তারপরে তো রাস্তা আছে, অটোমেটিক রাস্তা বেরিয়ে যাবে, অটোমেটিক সব কিছু আছে। দেয়ার আর পিপল, যদি তোমার মধ্যে সেই ডেডিকেশন থাকে, সেই প্যাশন থাকে, আর যদি সব কিছু ঠিক থাকে, তাহলে আমার মনে হয় ইউ উইল গেট ইনভেস্টর অলসো, ঠিকঠাক জায়গায় পৌঁছতে পারলে। এটা এই টাইম ফ্রেমটা কতটা হতে পারে, আর কখন ভাববো কি একটা ইনভেস্টরের দরকার আছে? এটা ডিপেন্ড করছে মানে কিভাবে বিজনেস রোল করছে, এক্সপ্যানশনে সে কখন যেতে চাইছে, সে ঘর থেকেই খুশি কি না, মানে যে হ্যাঁ আমার হয়ে যাচ্ছে চলে যাচ্ছে, না না আমি আরও অনেক কিছু করতে চাই, আমার একটা অফিসের দরকার যেখানে আমার হয়তো অনেক রকমের লোকেরা আসে, বাড়িতে আসতে পারছে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই এবার হ্যাঁ, সাস্টেনেবল ফ্যাশন বলো বা ফ্যাশনে অনেক অ্যাসপেক্টের বিজনেস আছে। কেউ শুধু জামা কাপড় বিক্রি করে, তো বাড়ি থেকে সে কী করে, লোকাল টেলার থেকে হয়তো বানিয়ে সেই জামা কাপড়গুলো জাস্ট অনলাইনে বসে বিক্রি করছে বা কোথাও করলো। তো সেখানে সে কী করতে পারে, সে এবার যদি ভাবছে আমি এবার আউটলেট নেব, বাট ওর যদি নিজস্বই সেলফ ফান্ডিংয়ের সাফিসিয়েন্ট এসে গেছে ততদিনে, তো আই ডোন্ট থিঙ্ক কি ও কারোর ইনভেস্টমেন্টে যাবে। ইনভেস্টমেন্ট তো সবসময়ই নেক্সট মানে সেকেন্ডারি অপশন। আমার মনে হয় যে আগে যদি নিজেরা পারো তো ওয়াই নট নিজেরা, তারপরে ইনভেস্টার্স। এবার বিজনেস স্কেলেবিলিটিটা কতটা সেটাও ডিপেন্ড করছে, যে তার বিজনেসটা কতখানি স্কেলেবল আছে, কতটা সে আরও বড় করে এক্সপ্যান্ড করতে পারে। তো আমার মনে হয় সেখানে সে ইনভেস্টারের কথা ভাবতে পারে। আপনি যা বললেন কি সাস্টেনেবল ফ্যাশন, এটাকে বিজনেসে আমরা কিছু কিছু লেয়ারটা দেখলাম। একটা লেয়ার হচ্ছে আপনার ফাইন্যান্স, তারপরে আপনার পার্টনার দিকে আমি বুঝলাম, তারপরে কীরকম ইনভেস্টমেন্টের দরকার আছে। যদি আমি মিস্টেক করছি না, এই কি একটা বিজনেসকে যা নর্মাল বিজনেস আর একটা সাস্টেনেবল ফ্যাশনের বিজনেস, এটার মধ্যে কিছু ডিফারেন্স আছে, না সেম ওয়েতে আমরা কাপড়ের বিজনেস করছি আর এই বিজনেসটা করছি? না, ডিফারেন্স তো অবশ্যই আছে। সাস্টেনেবিলিটি যখনই চলে আসছে আপনাকে অনেক বেশি অ্যাওয়ার হতে হবে। আর শুধু তাই নয়, ওয়েন ইউ আর প্রমোটিং সাস্টেনেবিলিটি, ওয়েদার ইট ইজ ইন ফ্যাশন অর লাইফ অর এগ্রিকালচার, যেখানেই করুন আপনাকে লোক দেখবে। তো আপনি যদি নিজের লাইফস্টাইল অ্যাডপ্ট না করেন ততক্ষণ অবধি লোক বিলিভ করবে না। তো আমার নিজস্ব লাইফস্টাইলটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে যখন থেকে মানে আমার শুধু নয়, আমার বাকি ফাউন্ডারদেরও, আমাদের অনেক কিছু হ্যাবিটও আমরা চেঞ্জ করার চেষ্টা করছি, যে কিভাবে আরও করা যায়। মানে আলটিমেটলি লোক তো দেখবে আমাদেরকে। আর অন্য কাপড়ের ব্যবসা থেকে সাস্টেনেবল ব্যবসা অনেক ডিফারেন্ট, কারণ আমরা চাইলেই যে কোনো রকমের কালার বার করতে পারি না। কেমিক্যাল কালারে অনেক অপশনস, বাট ন্যাচারাল কালার্সের লিমিটেশনস আছে। ন্যাচারাল কালার্সের ওয়াশিং মানে অনেক রকমের জিনিস মেনটেন করে ওয়াশ করতে হয়। আপনি একটা কোম্পানি ফাউন্ডার, ওই কোম্পানি আপনার কত বছর হয়েছে? আমাদের তিতলা ফ্যাশন স্টুডিও এখন 2 বছর অ্যান্ড হাফ ইয়ার রান করছি। আপনিও এটা কোন স্টেজে আপনি বলতে পারেন এটা সাস্টেইন করছেন, না প্রফিটেবল হয়ে গেছে, না আমরা এখন গ্রোথ বলতে স্টেজে পারি আছে? গ্রোথ স্টেজে আছি। ওকে, গ্রোথ স্টেজে আমরা আছি এখন। ওকে, কীরকম রেসপন্স আসছে? আমাদের রেসপন্স খুব ভালো বলতে পারেন। কেননা আমরা যখন শুরু করি, আমরা বললাম আমরা বাড়ি থেকে করতাম। আমরা প্রথমেই কিন্তু জামাকাপড় বেচতে শুরু করিনি। আর তিতলিয়া ফ্যাশন স্টুডিও শুধু জামাকাপড় বেচে না, এই কারণেই আমরা প্রথমেই চাইনি যে এমন কিছু জিনিস তৈরি করি যেটাকে আবার স্টক করে রেখে দিয়ে ওয়েস্টেজই বাড়াই। তো আমরা এই জন্য কখনোই জামাকাপড় বানানোর দিকে প্রথমে ঝোঁক নিইনি। প্রথমে আমরা ওয়ার্কশপ দিতাম ন্যাচারাল ডাই, আপসাইক্লিং, সাস্টেনেবল ফ্যাশনের ওপরে। তো সেইগুলো আমরা আমাদের ছাদে দিতাম।
তো আমার ছাদে এবার রেজিস্ট্রেশন করাতাম, একটা রেজিস্ট্রেশন অ্যামাউন্ট ছিল, সেইভাবে আমরা শুরু করি। সেখান থেকে পপুলারিটিটাও আমাদের সেখান থেকেই আসে, মানে একদিকে বলা যায় এক ঢিলে দুটো পাখি, মানে একটা মার্কেটিংও হয়ে যাচ্ছিল, আর মানে লোক আমাদের জানছিল, আর সঙ্গে সঙ্গে আমরা আর্নও করছিলাম। আর পাশাপাশি আমরা জব ওয়ার্কগুলো করছিলাম, আমাদের আশেপাশে যারা আছে তাদের টুকটাক করে বানিয়ে দিচ্ছিলাম। তো যখন স্টুডেন্ট বাড়তে থাকে, কারণ আমার ওই জায়গাটা খুব ছোট, আর একটা বাড়ি ছিল, ওটা আমাদের বাড়ির ছাদে করতাম, তো খুব একটা বেশি অ্যাকোমোডেট করতে পারতাম না, তখনই আমাদের চিন্তাভাবনা শুরু হয় উইদিন আ ইয়ার আর কি, এক তো বছরের মধ্যে। আপনার কথা হচ্ছে আপনার বিজনেসের সঙ্গে আপনার যে ফ্যাশন বিজনেস প্লাস এডুকেটরও আছেন আপনারা। হ্যাঁ, আমরা পুরোপুরি অ্যাডভোকেট করি সাস্টেনেবল ফ্যাশনকে, কেননা আমরা মার্কেটটা তৈরি করতে চাইছি। কারণ জামা কাপড় বেচাটা আমাদের উদ্দেশ্য নয়, যা আমাদের মেইন উদ্দেশ্যই হচ্ছে সাস্টেনেবল ওয়েতে তোমরা কি করে জামা কাপড় বানাতে পারো, এবং জামা কাপড় বিক্রি করা যায়, বা কিভাবে শেখা যায় জিনিসটা। আর যত কনজিউমার অ্যাওয়ার হবে, আমার মনে হয় আমার জামা কাপড়ও তত বিক্রি হবে। তো ওই রাস্তাতেই আমরা আছি। খুব ভালো ইনফরমেশন পেলাম আমরা। একটা যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু একটা কথা ছিল কি, বিজনেসের দিকে আপনি যখন ঢুকলেন, এই যে টেকনোলজি চলে এসছে, প্রত্যেক জায়গাতে টেকনোলজি আসছে, এআই চলে এসছে, কতটা আপনার বিজনেস এখন এফেক্টেড হয়েছে, কোন কোন সেক্টরে হয়েছে? এআই চলে এসেছে, সব কিছুই এসে গেছে, বাট কোথাও যেন মানে ক্রিয়েটিভিটি কিন্তু হ্যাম্পার হয়নি। আমার মনে হয় না আমরা হ্যাম্পার্ড এখনও। মানে যে কাজটা আমি হতে পারে, সেটা যারা মাস প্রোডাকশন করছে তাদের কাছে এআই দিয়ে ওরা ফাস্ট একটা ডিজাইন ডেভেলপ করে নিচ্ছে, ওটা হতে পারে ওদের কাছে মানে জায়গা একটা। বাট আমাদের কাছে যেহেতু আমরা সাস্টেনেবল ফ্যাশনে আছি, আমরা মেইনলি প্রমোট করছি লোকাল আর্টওয়ার্ককে, রিজিওনাল আর্টওয়ার্ক, যে আর্টওয়ার্কগুলো হারিয়ে যাচ্ছে সেইগুলো জামা কাপড়ের মধ্যে তুলে ধরা, বা অন্যদেরকে শেখানো, বা অন্যরা যারা প্রোডাকশানে আসছে তাদেরকে কনভার্ট করা, কিভাবে তুমি লোকাল আর্টওয়ার্কগুলোকেই নিজের জামা কাপড়ে রাখো। তো সেখান থেকে এই কাজগুলো করার জন্য আমার সেই ম্যানমেড লাগছে, মানুষ লাগছে, কারণ যখন আমি একটা জারির কাজ করব, বা আমি যখন আরির কাজ করব, সেই আমার ওই আর্টিশিয়ানটাকেই লাগবে। তো আমার এআই বসে ওই মনে হয় না এখনো অবধি এটা নিয়ে হয়তো ভেবেছে, বা যদি পাওয়া যায় এরকম কোনো রোবট যারা আরির কাজটা করবে, তাহলে তো খুবই ভালো হয়। আমার মনে হয় এটা বেটারই হবে আমাদের খুব জন্য। ভালো ইনফরমেশন, কিন্তু এখানে আপনারা এআই বলছেন আপনার ক্রিয়েটিভিটিতে লাগছে না, হোপফুলি বড় বিজনেসে লাগতে পারে। লাগতে পারে। কিন্তু আপনি যখন বিজনেস করছেন, আপনার মার্কেটিংও সেকশন আছে, ওই সেকশনে কিন্তু অনেক এআই রিলেটেড টুলস আপনি ইউজ করে আপনার বিজনেসকে আর এগোতে পারেন। করছি, হ্যাঁ, যেমন হ্যাঁ অবশ্যই মার্কেটিং এর ক্ষেত্রে আমরা করছি, করি না একদমই ভুল কথা। তাহলে যেমন তো এটা কি সবকিছু আপনি ইউজ করছেন, আপনার হ্যান্ডস, আমরা আপনার কো-ফাউন্ডার অবশ্যই আমরা আমরা চাইবো আমি বলতে মানে আমরা মানে আমি অনেক সময় বলে ফেলি আমি, বাট ইট মিনস কি আমরা তিতলিয়া একসাথে তো করছি। মার্কেটিং দিকেও আপনারা কিভাবে নর্মালি আপনি যদি কিছু আইডিয়া দিতে পারেন একটু শর্টে বলে দিন। মার্কেটিংয়ে দেখুন, আমরা ইনিশিয়াল ডেজে ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে ইউটিউব, এইভাবে আমরা টুকটাক করছিলাম। ইউটিউবে কম বলবো, বেশি ফেসবুকে করতাম নানা রকমভাবে। আর আমাদের একটা ইয়ারলি ফ্যাশন শো হয় ডিজাইন কার্নিভাল বলে, তো সেটাও একটা আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজিও বলতে পারেন। আর সেখান থেকে আমরা নিজেদের কালেকশনও লঞ্চ করছি ওখানে। আর তার আশেপাশে আমাদের যত স্টুডেন্ট থাকে তাদেরও আমরা প্রমোট করি যে তোমরাও ওখানে তোমাদের কালেকশন লঞ্চ করো, কারণ প্রতিটা ডিজাইনারেরই ইচ্ছে থাকে যে আমার কালেকশনটা লোকেরা দেখুক। তো সেই প্ল্যাটফর্মটা তৈরি করেছি, এবং ছোট ছোট প্রচুর ইভেন্ট আমরা ক্রিয়েট করি যেগুলো আছে সেই টাইপ অফ মার্কেটিং অ্যাক্টিভিটি আপনারা করছেন, এগুলো আমরা বাট ওভারঅল অ্যাওয়ারনেসও জন্য হয়ে যাচ্ছে, বিজনেস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে আমরা পাঞ্চ করে কাজ করছি। তো আমরা এখন লাস্টে এই পডকাস্টটা এন্ড করছি। একদম। থ্যাংক ইউ আশা, এখানে আসার জন্য। খুব ভালো লাগলো আপনার নলেজটা, আর যা আপনি ইনপুট দিয়েছেন, এটা হোপফুলি আপনিও একটা নতুন বিজনেস, আর যে নতুন বিজনেসে আসতে চাইছে ওরা ডেফিনেটলি এই পডকাস্টটা দেখবে, পুরোটা দেখলে ভালো আইডিয়া পাবে। তো থ্যাংক ইউ থ্যাংক ইউ স্টারস হেল্পকেও আর আপনাকেও, যে আমাদেরকে এখানে ডাকার জন্যে, আর
শেয়ার করার জন্য। সাস্টেনেবল ফ্যাশন অবশ্যই জানার বিষয়, আর আমার মনে হয় পুরো জেনারেশনটা যারা আপকামিং বা যারা এখনও জেনজি বা জেন আলফা, নতুন নতুন অনেক জেনারেশন আসছে, ওদেরই জানা বেশি দরকার আর ওদের অ্যাডপ্ট করাও দরকার। তো যত আমার মনে হয় এখন সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্যে এটা একটা পার্ট। তো মানে আমাকে সাস্টেনেবল ফ্যাশন নিয়ে বলতে বললে আমি ছাড়ি না, এটা আমার কো-ফাউন্ডাররাও বলে। তো এটা এনিওয়েজ, তো আমি চাইবো যে এটা নিয়ে আরও হোক এইরকম চর্চা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।